লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার মাতৃত্ব। শুনতে থাকুন আজকের গল্প। মাসিমা, তাড়াতাড়ি চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। একটু আনমনা হয়ে তাকালেন প্রভাতী দেবী। দরজায় দাঁড়িয়ে গার্গী। এখানে এর সান্নিধ্যই একমাত্র প্রভাতী দেবীকে ভীষণভাবে স্পর্শ করে। ভীষণ আন্তরিক। কতই বা বয়স হবে? তরির বয়সী। কি মাসিমা, কি ভাবছেন? চলুন। হুঁশ ফিরল দ্বিতীয়বারের ডাকে। তুমি যাও, আমি আসছি। হাতের ছবিটা রেখে চশমাটা চোখে দিয়ে সিঁড়ির দিকে এগোলেন প্রভাতী দেবী। সিঁড়ি দিয়ে নেমেই দুপাশে সুন্দর ফুলের বাহার, সাথে চলতে থাকে মৃদু মন্দ হাওয়া। ছায়ার এই রূপ দেখে মাঝে মাঝে প্রভাতী দেবীর মনে হয় ছেলে তার দেখভালে কোনো কার্পণ্য করেনি। মায়ের শেষ জীবনের দায়িত্ব ভালো জায়গাতেই দিয়েছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিজের অজান্তেই। গেটের বাইরে বেরিয়ে দেখলেন সবাই তার জন্যই অপেক্ষায়। সব বন্ধুরা, শেষ জীবনের আত্মীয়রা। আজ পঞ্চম দোলে সকাল সকাল সকলে মিলে পাশের মদনমোহন মন্দিরে যাওয়ার কথা। মন্দিরে আজ প্রচুর ভিড়। এখানে মোটামুটি বিখ্যাত এই পঞ্চম দোলের উৎসবটি। রাতে আবার মেলাও বসে। ভালোই কাটছিল সময়টি। হঠাৎ, কাকিমা ভালো আছো? অবাক হয়ে একটু তাকিয়েই বললেন, চেনা লাগছে, কে বলো তো? শুভ। কাকিমা, তোমাদের শ্যামবাজার বাড়ির পাড়ায় থাকি। বুঝতে পেরেছি। কেমন আছিস বাবা, সব ভালো তো? বললেন প্রভাতী দেবী। পাশে বউয়ের দিকে তাকিয়ে বলল শুভ, কেকা, প্রণাম করো কাকিমাকে। তোমাকে বলেছিলাম না আমাদের পাড়ার জুয়েল রণদার কথা, তার মা। কেকা তাড়াতাড়ি টুক করে প্রণাম সারল। সোনারপুরে আমার শ্বশুর বাড়ি, আগের বছর বিয়ে করেছি। তা কাকিমা, তোমার ইয়েটা মানে আশ্রমটা কি কাছেই? একটু যেন লজ্জা পেয়েই বলল শুভ। কেকার সাথে আলাপ করার অছিলায় শুধু এ কাজ সারলেন প্রভাতী দেবী। রণদা তো কলকাতায় এখন, না? বেশ উত্তেজনামূলক প্রশ্ন ছিল শুভর। তার থেকেও বেশি উত্তেজনা লক্ষ্য করা গেল প্রভাতী দেবীর চোখে মুখে। হতভম্ব হয়ে গেলেন। না, আসলে কাল গড়িয়াহাটে তরি বৌদিকে দেখলাম মনে হলো। ভুল হতে পারি। আচ্ছা কাকিমা, আসি আজ। কোনো রকমে তুতলিয়ে কথা কটা বলেই একরকম পালিয়েই গেল শুভ। আশ্রমে ফিরলেই রামলাল বলল, মাঝি, ফোন ছিল, বলেছি 12 বাজেকে পার করতে। ঘড়িতে 12টা বাজতে বেশি বাকি নেই। অগত্যা ওখানেই সোফাতে একটু ঠান্ডাতে বসে পড়লেন প্রভাতী দেবী। মনে চলছে নানা প্রশ্ন। বাবু কলকাতায়, 5 দিন আগে দোল গেল, হয়তো এসেছে। তরির বাপের বাড়ি উঠেছে, আর কোথায় উঠবে? শ্যামবাজারের বাড়িটাও তো বিক্রি করে দিল। 6 বছর হলো চাকরি করছে, তখন থেকেই ব্যাঙ্গালোরে। বছরখানেক পর বিয়ে করে তরিকে নিয়ে চলে গেল সাত তাড়াতাড়ি। মনে মনে ভাবতে লাগলেন প্রভাতী দেবী যে তিনি চিরকালের একা। বাবুর বাবা চলে গেলেন। বাবু তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। কলকাতার বড় বাড়ি আঁকড়ে পড়ে থাকতেন তিনি, আর তাদের পুরনো কাজের লোক নকুর। দিব্যি চলছিল। হঠাৎ বছর 3 আগে এসে বাড়ি বিক্রির কথা বলল বাবু। একটু অবাক, কিন্তু ওর জোরের সাথে কখনো পেরে ওঠেননি প্রভাতী দেবী। আমি কোথায় থাকবো জিজ্ঞাসা করাতে তরি সরাসরি বলে দিল, দারুণ একটা জায়গা দেখে এসেছে সোনারপুরে, নাম ছায়া। ওখানে নাকি দারুণ সময় কাটবে, অনেক বান্ধবী হবে এই বয়সে। কথাগুলোর এত জোর ছিল যে পেনশন হোল্ডার হয়েও নিজের মতামতটুকু বলে উঠতে পারেননি তিনি। তাই আজ এখানে এই সোফায় বসে। মাঝি, ফোনটা নিন। তন্দ্রাটা ভাঙল রামলালের কথায়। ফোনটা কানে নিতেই, মামিমা, আমি পঞ্চু, অনেক কষ্টে তোমার নাম্বারটা পেলাম। প্রভাতী দেবী, বলো, সব ভালো তো? পঞ্চু, ওসব ছাড়ো, আগে বলো, রন কি কলকাতায় চলে এসেছে? প্রভাতী দেবী, না তো। পঞ্চু, না বললে হবে?
ওর বউ একটা স্কুলে পড়ায়, উত্তরীয় বালিকা বিদ্যালয়। আজও কি ভীষণ বাজে বকে ছেলেটা। প্রভাতী দেবী একটু গলা চড়িয়েই বললেন, আগের সপ্তাহে মানি অর্ডার এসেছে ব্যাঙ্গালোর থেকে। পঞ্চু, ধুস, হতেই পারে না। ওর বউয়ের স্কুলের পাশের বাড়িতে আমার শালার প্রমোটারিং অফিস। 2 সপ্তাহ শালা ঘুরতে গেছে আমার ওপর দায়িত্ব দিয়ে। আমি রনের বউকে 3 দিন পর পর দেখে তোমায় ফোন করলাম। গলাটা চড়িয়েই প্রভাতী দেবী, প্রমাণ দিতে পারবি? তৈরি ছিল পঞ্চু। বলল, কাল সকালে 11টায় যদিও স্কুলে যায় তোমায় ফোন করব, বিকেলে তৈরি থেকো, আমি এসে নিয়ে যাব 3টে নাগাদ। সোনারপুর থেকে গড়িয়াহাট খুব দূরে না। বলেই ফোন কেটে দিল। গড়িয়াহাট শুনে যেন একটু তাক লাগলো, কারণ সকালেই শুভ বলছিল গড়িয়াহাটে নাকি তরিকে দেখেছে। খুব দোলাচলের মধ্যে দিয়ে কাটতে থাকলো দিনটা, যদিও শান্তির নয়, তাও রাতের ওই ঘুমটুকুও কেড়ে নেবে ছেলে মেয়ে দুটো। স্বল্পভাষী শান্ত স্বভাবটাকেই লোকে ওর দুর্বলতা ভেবে নেয়। কি জানি ছাড়াছাড়ি হয়ে গেল নাকি। দিব্যি তো ভাব ভালোবাসা ছিল। পরের দিন ঠিক 11:30টায় ফোন পঞ্চুর, মামিমা বিকেলে তৈরি থেকো, আমি আসবো নিতে তোমায়, ঠিক 3টে। প্ল্যান মাফিক সব চলছিল। প্রভাতী দেবীও গিয়ে বসেছিলেন পঞ্চুর সাথে। সত্যি 5টা বেজে যখন 15 হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল তরি। কি রোগা হয়ে গেছে, খুব ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে মনে হলো। ভাবতে ভাবতেই ও চোখের বাইরে চলে গেল। কিন্তু এবার কি হবে, সত্যিটাই বা কিভাবে জানবে? রোজ রোজ আসাও সম্ভব না। বাবু তো 6-7 মাস ফোন করা ছেড়ে দিয়েছে। তরি তাও মাসে 1বার কি 2বার করে। নিজের পেটের ছেলের 6-7 মাসে 1বার মার গলাটা পর্যন্ত শুনতে ইচ্ছে হয়নি। তাই প্রভাতী দেবীও অভিমানের পাহাড় সরিয়ে আর ফোন করেন না। কিন্তু আজ করবে, জানতেই হবে কি হয়েছে। আশ্রমে ফিরেই রামলালকে একটা নাম্বার দিয়ে বললেন ফোন করতে। মাজি, সুইচ অফ বলছে। সেটাই তো স্বাভাবিক, ছাড়াছাড়ি হলে কি আর পুরনো নাম্বার কেউ রাখে? অফিসের নাম্বারে একটা ফোন করে দেখা যাক। সবে 6:30। বাবু অনেক রাত অবধি থাকে বলে জানি। আবার রামলালকে অফিসের নাম্বারটা দিয়ে অপেক্ষা করতে থাকলেন প্রভাতী দেবী। মাজি বলে ফোনটা এগিয়ে দেয় রামলাল। কানে নিতেই, গুড ইভিনিং ইনফোডিল, রণজয় সেনকে একটু দেওয়া যাবে? কৌন? ইস নাম পে তো কোই নেই হ্যাঁ। প্রভাতী দেবী আরও কিছু বলবেন ভাবলেন, কিন্তু এত কিছু বাংলা ওপারের মেয়েটা বুঝবে বলে মনে হয় না। তার চেয়ে সৌমিককে চাইলে কেমন হয়? একই সাথে ক্যাম্পাসিংয়ে চাকরিটা পেয়েছিল। বাবুকে না পেলে ওকেই ফোন করতেন আগে। দেরি না করে বললেন, সৌমিক রায়। ওপাশ থেকে জাস্ট হোল্ড অন। কয়েক সেকেন্ডের মধ্যে, হ্যালো, প্রভাতী দেবী। রণজয় কোথায় আছে সৌমিক? ওপাশ থেকে, রণজয় তো চাকরিটা ছেড়ে দিয়েছে আজ 2 বছর হলো। ও খুব অসুস্থ ছিল তখন। আরও কিছু একটা বলতে গিয়েও, আপনি কে? প্রভাতী দেবী। সৌমিক, আমি রনের মা। ওপার থেকে, ওহো, সৌমিক একটা মিটিংয়ে আছে, আমি ওর কলিগ, কাল সকালে ফোন করুন। পুরো কথাটার মধ্যে কিছু একটা গোপনীয়তা ছিল, যেটা কেবল মায়ের মনই বোঝে। ধপ করে পাশের সোফাটায় বসে পড়লেন। রামলাল চেঁচিয়ে উঠল, মাজি, তবিয়ত ঠিক লাগেছে নাকি? গার্গী দিদি তাড়াতাড়ি আসেন, মাজি কা তবিয়ত ঠিক নেই। সবাই ধরাধরি করে ঘরে নিয়ে গেল। ডাক্তার এসে বললেন কাছের লোককে খবর দেওয়া উচিত, উনি মেন্টাল ট্রমার মধ্যে আছেন। গার্গী তাড়াতাড়ি রেজিস্টার খুলে নাম্বার বের করে ফোন করলেন। তরি দেবী বলছেন, ম্যাডাম একটু আসতে পারবেন? প্রভাতী দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। একটা ফোন করতে করতেই হঠাৎ, না চিন্তার কিছু নেই, আপনি আসুন। রাত 8টায় তরি আসলো আশ্রমে।
ঢোকার সাথে সাথে গার্গী একটা ফর্ম ধরিয়ে দিল। জিজ্ঞাসা করাতে বলল, রাত 8টার পর ভিজিটার আসলে তার ফর্মালিটিস। ঘরে ঢুকতেই তরির দিকে এমন করে তাকালেন প্রভাতী দেবী, তরি একটু নড়ে গেল ভেতর থেকে। কোনো ভূমিকা ছাড়াই চিৎকার করে উঠলেন প্রভাতী দেবী, বাবুর কি হয়েছে? তরি বলল, তুমি কি করে জানলে? প্রভাতী দেবী, আমি ওর অফিসে ফোন করেছিলাম। হাউ হাউ করে কেঁদে উঠল তরি। মা গো, আমি পারলাম না, হেরে গেলাম। লিভার ক্যান্সার, পাক্কা 4 বছর ভুগলো। খরচ টানতে পারছিলাম না বলে তোমার ওই বাড়ি আমি বিক্রি করেছিলাম মা। ক্ষমা করো আমায়। কলকাতা থেকে ফিরে গিয়ে আরও 1 বছর অফিস করেছিল, তারপর সেটাও বন্ধ। কতবার চেয়েছিলাম তোমায় জানাতে, আমায় দিব্যি দিয়েছিল। আমি পারিনি মা ওর দিব্যিকে উপেক্ষা করতে। এই জন্যই আমি তোমায় ব্যাঙ্গালোরে নিতে চাইনি। প্রভাতী দেবী পুরো নিশ্চল, শুষ্ক চোখ, খালি ঠোঁট দুটি কেঁপে উঠছে। তাহলে ওই মানি অর্ডার? তরি বলল, মা আগস্টে ও চলে যাওয়ার পর আমি সেপ্টেম্বরে কলকাতায় ফিরে এসে একটা স্কুলে চাকরি নিই। ক্লারিক্যাল পোস্ট আর বাড়ি বিক্রির কিছু টাকা ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট, এতে যা হয় ওখান থেকেই প্রতি মাসে 7,000 টাকা পাঠিয়ে দিই সৌমিকদার অ্যাকাউন্টে। উনি এখানে মানি অর্ডার করেন। স্থির হয়ে গেলেন প্রভাতী দেবী। তরি জোরে জোরে ধাক্কা দিতে থাকলো। জড়িয়ে ধরে বলল, মা গো, তুমি এভাবে থেমে যেও না, তাহলে আমার এই লড়াইও থেমে যাবে গো মা। পায়ে লুটিয়ে পড়ল। প্রভাতী দেবী বুকটা খা খা করে উঠল। নিজের ছেলের থেকে বেশি কষ্ট লাগতে থাকলো পায়ে আঁকড়ে থাকা পরের মেয়েটির ওপর। কেন ওর জন্য এত কষ্ট হচ্ছে? কখনো তো কোনো হৃদ্যতাই গড়ে ওঠেনি ওর সাথে। নিজের ছেলে হারানোর শোকটুকুকে স্পর্শ করতে চাইলেও কেন পারছে না? অথচ দিনের পর দিন বাবুর সব খারাপ কাজের জন্য পরোক্ষভাবে হলেও এই মেয়েটাকেই দায়ী করে এসেছে তিনি। হায় রে পোড়া মন, তোকে বুঝবে কার সাধ্যি? 2 হাত বাড়িয়ে তুলে নিলেন তরিকে। মুখে খালি বললেন, মারে। তরিও জড়িয়ে ধরলেও মা গো বলে। বুকের সব কঠিন ব্যথা বেরিয়ে এলো তরল হয়ে। আজ দুজনই দুজনের মা, কেউ নামে তো কেউ দায়িত্বে। এত কষ্ট বুকে রেখে তুই আজ জিতে গেলি মাতৃত্বে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।